মুম্বাইয়ের রাত কখনো ঘুমায় না, কিন্তু সেই রাতে পানভেলের দিকে যাওয়ার সার্ভিস রোডে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বিদ্যুতের খুঁটির আলো রাস্তায় লম্বা ছায়া তৈরি করছিল। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ আসছিল এবং মাঝে মাঝে কোনো দ্রুতগামী গাড়ি বাতাস চিরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দ প্রতিধ্বনিত হল। ব্রেকের শব্দ, চাকার ঘর্ষণ। একটি চকচকে গাড়ি টলতে টলতে রাস্তা থেকে পিছলে গিয়ে ধারের দেওয়ালে ধাক্কা খেল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আশেপাশের গাছে বসে থাকা পাখিরা ফুর্তো করে উড়ে গেল। গাড়িটি কয়েক ফুট পর্যন্ত ঘষ্টে গিয়ে একদম থেমে গেল। কিছু মুহূর্ত সব শান্ত ছিল, যেন পুরো রাস্তা শ্বাস বন্ধ করে নিয়েছিল। গাড়ির ভেতরে গাড়ি চালানো মেয়েটির মাথা স্টিয়ারিংয়ে ঝুঁকেছিল, চোখ বন্ধ, হাত থেকে মোবাইল ছিটকে নিচে পড়ে গিয়েছিল। দরজাগুলো ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হতো যেন গাড়িতে কেউ নেই। হাইওয়ে দিয়ে গাড়ি আসছিল এবং বেরিয়ে যাচ্ছিল। কেউ থেমে দেখার প্রয়োজনটুকুও বোধ করেনি। মুম্বাইয়ে সবাই নিজের গন্তব্যে পৌঁছানোর তাড়ায় থাকে। কারো কাছে এত সময় নেই যে অন্যের বিপদ দেখবে। রাস্তা থেকে কিছুটা দূরে একটি ছোট ঢাবা ছিল। সেখান থেকেই ফিরছিল বিক্রম। বিক্রম কোনো শহরের ছেলে ছিল না। সে মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার একটি ছোট গ্রাম থেকে মুম্বাই এসেছিল। বাবার মৃত্যুর পর বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। গ্রামে পেট চালানো কঠিন হয়ে পড়লে সে তার ছোট বোনকে নিয়ে মুম্বাই চলে আসে। দিনে কখনো নির্মাণের জায়গাগুলোতে মজদুরের কাজ করত, আবার কখনো ট্রাকে মাল তোলার কাজ করত। রাতে প্রায়ই হাইওয়ের ঢাবায় হাত লাগাতো, যাতে কিছু টাকা বেশি পাওয়া যায়। সেই রাতেও সে ধাবা থেকে কাজ শেষ করে ফিরছিল। যেই তার নজর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা গাড়িটির ওপর পড়ল, তার পা আপনা আপনি থেমে গেল। সে এদিক ওদিক তাকালো, কেউ ছিল না। সে ধীরে ধীরে গাড়ির কাছে গেল। ভেতরে উকি দিতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। বোন, আপনি কি শুনতে পাচ্ছেন? সে ধীর গলায় ডাকল। কোনো উত্তর এলো না। বিক্রমের কাছে এমন পরিস্থিতি নতুন ছিল না। হাইওয়েতে থাকতে থাকতে সে অনেক দুর্ঘটনা দেখেছিল। বেশিরভাগ মানুষ ভয়ে কাছেও আসত না, কিন্তু এবারের ব্যাপারটা আলাদা ছিল। মেয়েটি একা ছিল। সাহায্য ছাড়া তার প্রাণ যেতে পারত। সে পকেট থেকে তার পুরনো মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক দুর্বল ছিল। তারপর সে চারদিকে তাকালো এবং কাছে পড়ে থাকা একটি পাথর তুলে নিল। এক মুহূর্তের জন্য তার হাত থামল। সে জানত যে কাঁচ ভাঙা সহজ হবে না এবং হাতে চোটও লাগতে পারে, কিন্তু সে বেশি ভাবল না। পাথর কাঁচে আঘাত করল, কাঁচে ফাটল ধরল। দ্বিতীয়বার জোরে আঘাত করল, কাঁচ ভেঙে গেল। হাতে হালকা আঁচড় লাগল, কিন্তু সেদিকে সে লক্ষ্য করল না। সে ভেতরে হাত ঢুকিয়ে দরজা খুলল, সিট বেল্ট সরালো এবং খুব সাবধানে মেয়েটিকে বাইরে বের করল। মেয়েটির শ্বাস চলছিল। এটা দেখে সে কিছুটা স্বস্তি পেল। বিক্রম সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করল এবং জায়গাটি জানালো। যতক্ষণ অ্যাম্বুলেন্স এলো না, সে রাস্তার ধারে বসে মেয়েটির নাড়ি দেখতে লাগল। তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জ্ঞানে ফেরানোর চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। ডাক্তার এবং নার্স এলেন। মেয়েটিকে স্ট্রেচারে শোয়ানো হলো। যেতে যেতে ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো আত্মীয় হন? বিক্রম না সূচক মাথা নাড়ল। না, আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ডাক্তাররা তাকে ধন্যবাদ জানালেন এবং অ্যাম্বুলেন্স চলে গেল। বিক্রম সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু মুহূর্ত সে অ্যাম্বুলেন্সটিকে যেতে দেখল। তারপর চুপচাপ উল্টো দিকে হাঁটতে শুরু করল। না সে নিজের নাম বলল, না আর কিছু জানার চেষ্টা করল। সে জানত না যে ওই মেয়েটি কে। সে এটাও জানত না যে সে মুম্বাইয়ের এক বড় এবং প্রভাবশালী পরিবারের সাথে যুক্ত মেয়ে। তার কাছে সে শুধু একজন অজ্ঞান মানুষ ছিল, যার সাহায্যের প্রয়োজন ছিল। হাসপাতালের সাদা দেওয়ালগুলোর মাঝে ভোরের হালকা আলো ছড়িয়ে পড়েছিল। মেশিনের ধীর শব্দ এবং নার্সদের পায়ের আওয়াজ ওই ঘরে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। বিছানায় শুয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। মাথা ভারী ছিল, যেন কেউ ভেতর থেকে শক্ত করে ধরে রেখেছে। আপনার জ্ঞান ফিরছে, পাশে দাঁড়িয়ে থাকা নার্স বললেন। ঘাবড়াবেন না। মেয়েটি কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলার স্বর হালকা ছিল। সে বলল, আমি কোথায় আছি? নার্স বললেন, আপনি মুম্বাইয়ের সিটি হাসপাতালে আছেন। গত রাতে দুর্ঘটনা হয়েছিল। মেয়েটি চোখ বন্ধ করে নিল। ভাঙা ভাঙা দৃশ্য তার মস্তিষ্কে ফিরে আসতে লাগল। দ্রুত গতি, হঠাৎ ব্রেক, রাস্তার আলো এবং তারপর এক জোরদার ধাক্কা। সে চোখ খুলেই পরের প্রশ্নটি করল, সে যে আমাকে বাইরে বের করেছিল, ওই ছেলেটি কোথায়? নার্স এক মুহূর্তের জন্য থামলেন।
আপনি কার কথা বলছেন? ওই ছেলেটি যে আমাকে রাস্তা থেকে তুলেছিল, সে ঠিক আছে তো? তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট ছিল। হ্যাঁ, সে ঠিক আছে। সেই অ্যাম্বুলেন্সে ফোন করেছিল, কিন্তু সে আপনার সাথে আসেনি। মেয়েটি বিছানার কিনারা শক্ত করে ধরল। তার হঠাৎ অনুভব হলো যে তার প্রাণ বাঁচালো সে নাম না বলেই চলে গেল। ইতিমধ্যে ঘরের দরজা খুলল। বাইরে থেকে কিছু লোক দ্রুত ভেতরে এলো। নিরাপত্তারক্ষী, একজন ডাক্তার এবং তাদের পেছনে এক মাঝবয়সী ব্যক্তি। দামি স্যুট, গম্ভীর চেহারা এবং চোখে চিন্তা। শিবানী। ওই ব্যক্তি এগিয়ে গিয়ে মেয়ের হাত ধরলেন। ইনি ছিলেন অমর খান্না, মুম্বাইয়ের নামকরা বিল্ডার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। মুম্বাইয়ের উঁচু ইমারতগুলোতে তার নাম চলত। বাবা, শিবানীর গলা ধরে এলো। ভয় পেয়ে গিয়েছিলি তাই না? অমর বললেন। ডাক্তার জানিয়েছেন এখন সব ঠিক আছে। শিবানী মাথা নাড়ল। তারপর হঠাৎ বলল, বাবা, যে আমাকে বাঁচিয়েছে সে কে? অমর ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার জানালেন যে একজন স্থানীয় ছেলে ছিল যে রাতে ধাবা থেকে ফিরছিল। সেই সাহায্য করেছে এবং চলে গেছে। দেখো শিবানী, অমর দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এমন লোকেরা সুযোগের সদ্ব্যবহারও করে। ভালো হয়েছে যে সে বেশিক্ষণ থাকেনি। শিবানী চমকে বাবার দিকে তাকালো। বাবা, যদি সে না থাকতো তবে? অমর কথাটা এড়িয়ে গেলেন। এখন বিশ্রাম করো, এসব কথার কোনো মানে নেই। কিন্তু শিবানীর কাছে এর মানে ছিল। তার মনে বারবার সেই অচেনা চেহারার ছবি আসছিল, যাকে সে পুরোপুরি দেখেওনি। শুধু এক অনুভূতি, এক বিশ্বাস। সেদিন সন্ধে পর্যন্ত শিবানীর অবস্থা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তার মন অন্য এক জটিলতায় আটকে ছিল। মুম্বাইয়ের জৌলুস, বড় ঘর, ২৪ ঘন্টা উপস্থিত চাকর বাকর, সব কিছু থাকা সত্ত্বেও তার প্রথমবার মনে হলো যে সে কোনো অসম্পূর্ণ গল্পের অংশ। বারবার তার স্মৃতিতে সেই সাধারণ চেহারাটা ঘুরে আসছিল, যে নাম না জিজ্ঞাসা করে, কিছু না চেয়ে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছিল। শিবানী ডাক্তারকে বলল যে সে ওই ছেলেটিকে খুঁজতে চায়। হাসপাতালের কর্মচারীরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করল। কিছু লোক জানালো যে রাতে গ্রামের এক ছেলে ধাবার কাছে কাজ করে। তার নাম বিক্রম এবং সে তার ছোট বোনের সাথে থাকে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে বিক্রমের দিন সব সময়ের মতোই শুরু হলো। সকাল সকাল সে নির্মাণের জায়গায় পৌঁছালো। রোদ তীব্র হচ্ছিল। ইট তুলতে তুলতে হাত ব্যথা করছিল। গত রাতের ঘটনা তার মনে বারবার আসছিল, কিন্তু সে নিজেকে কাজে ব্যস্ত রাখল। সন্ধ্যায় যখন সে ধাবায় পৌঁছালো, তখন ধাবার মালিক তাকে ডাক দিলেন। আরে বিক্রম, আজ বড় গাড়ির লোকেরা তোমাকে খুঁজছিল। আমাকে? বিক্রম চমকে গেল। হ্যাঁ, বলল কোনো দুর্ঘটনার মেয়ের ব্যাপারেই জিজ্ঞাসা করার আছে। বিক্রমের বুক ধরফর করতে লাগল। তার ভয় হলো যে তার ওপর কোনো অভিযোগ না লাগিয়ে দেওয়া হয়। সে চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর ধাবান বাইরে একটি কালো গাড়ি এসে থামল। তা থেকে দুইজন নামল। তাদের পোশাক এবং কথাবার্তা থেকে স্পষ্ট ছিল যে তারা কোনো বড় বাড়ির। তুমি বিক্রম? তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল। জি, বিক্রম ইতস্তত করে বলল। তোমার সাথে কিছু কথা আছে। মেয়েটি জ্ঞানে ফিরেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। বিক্রম কিছু মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার যা করার ছিল করে দিয়েছি, এখন দেখা করার কি মানে? সে তোমাকে ধন্যবাদ জানাতে চায়, লোকটি বলল। বিক্রম মাথা নিচু করে নিল। ঠিক আছে। হাসপাতাল পৌঁছতেই পরিবেশ বদলে গেল। সেই একই সাদা দেওয়াল, সেই মেশিনের শব্দ। শিবানী যেই বিক্রমকে দেখল, সে ওঠার চেষ্টা করল। আপনি? তার চোখ ভিজে গেল। বিক্রম হাত জোর করে বলল, আপনি ঠিক আছেন? ব্যাস, এটাই যথেষ্ট। অমর খান্না পেছনে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তিনি বিক্রমকে আপাদমস্তক দেখলেন। সাধারণ পোশাক, ক্লান্ত চেহারা। তোমাকে এখানে কে ডেকেছে? অমর ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করলেন। আপনার মেয়ে, বিক্রম শান্ত স্বরে উত্তর দিল। অমরের চেহারায় অস্বস্তি ছিল। দেখো, যা হয়েছে তার জন্য ধন্যবাদ। নিরাপত্তারক্ষী তোমাকে বাইরে পর্যন্ত ছেড়ে দেবে। শিবানী বাবার দিকে তাকালো। বাবা, এ সেই যে আমার প্রাণ বাঁচিয়েছে, আর আমরা ধন্যবাদ বলে দিলাম? অমর কঠোরভাবে বললেন। বিক্রম চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কিছু বলল না। সে শুধু এক নজর শিবানীর দিকে তাকালো এবং বাইরের দিকে এগিয়ে গেল। কিন্তু শিবানীর মন মানল না। সে ঠিক করল যে সে বিক্রমের ব্যাপারে আরও জানবে। পরের দিন সে নিজের স্তরে তথ্য জোগাড় করা শুরু করল। সে হাসপাতালের এক নার্সের কাছ থেকে ধাবার নাম জিজ্ঞাসা করল। তারপর সেখানকার আশেপাশের এলাকা সম্পর্কে খোঁজ নিল।
কোনো শোরগোল ছাড়াই সে তার ড্রাইভারকে নির্দেশ দিল যে সে ওই জায়গার কাছে থামবে। যখন গাড়ি ধাবার কাছে থামল, শিবানী দূর থেকে বিক্রমকে দেখল। সেই সাধারণ পোশাক, সেই ক্লান্ত চেহারা, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি। সে কিছু শিশুকে রাস্তা পার করাতে সাহায্য করছিল। এই দৃশ্য শিবানীর হৃদয় ছুঁয়ে গেল। সে ড্রাইভারকে বলল, ফিরে চলো। সে সরাসরি সামনে গেল না, সে শুধু দেখল, বুঝল এবং ফিরে এলো। সেদিন তার অনুভব হলো যে সাহায্য সবসময় সামনে এসে করা হয় না। অন্যদিকে বিক্রমের জীবন তার নিজের গতিতে চলছিল। তার দুনিয়া কোনো হাসপাতালের ঘরের মতো পরিষ্কার এবং শান্ত ছিল না। সকাল হতেই সে নির্মাণের জায়গায় পৌঁছে যেত, যেখানে সূর্য ওঠার আগেই কাজ শুরু হয়ে যেত। সিমেন্টের বস্তা তুলতে তুলতে তার কাঁধ শক্ত হয়ে যেত, কিন্তু সে অভিযোগ করত না। সে জানত যে প্রতিদিনের পরিশ্রম তার এবং তার বোনের জীবনকে একদিন এগিয়ে দেবে। সন্ধ্যা নামতেই সে বোনকে আনতে স্কুলের কাছে যেত, সেই ছোট সরকারি স্কুল যেখানে তার বোন পড়ত। মেয়েটির নাম ছিল পারুল। নামের মতোই ছোট, চঞ্চল এবং প্রাণবন্ত। যেই বিক্রম তাকে দেখত, তার সমস্ত ক্লান্তি কিছু মুহূর্তের জন্য উধাও হয়ে যেত। দাদা, আজ ম্যাডাম আমাকে বোর্ডে লিখতে দিয়েছেন, পারুল খুশিতে বলল। বিক্রম হাসল। ভালো করেছ, পড়বে তো এগিয়ে যাবে। তাদের দুজনের ঘর ছিল একটি ছোট বস্তি, যা মুম্বাইয়ের চকচকে ইমারতগুলো থেকে অনেক দূরে ছিল। ছাদ চুইয়ে জল পড়ত, দেওয়ালে ফাটল ছিল, কিন্তু ওই জায়গাটিতে এক আপন ভাব ছিল। সেই বস্তি যেখানে বিক্রম প্রতি রাতে এটা ভেবে ঘুমাতো যে কোনোভাবে বোনের পড়াশোনা যেন না থামে। সেই রাতে যখন বিক্রম পারুলের জন্য খাবার বানাচ্ছিল, তার হাসপাতালের দৃশ্য মনে পড়ে গেল। শিবানীর চোখে সেই কৃতজ্ঞতা এবং তার বাবার ঠান্ডা দৃষ্টি। সে বুঝে গিয়েছিল যে তারা দুটি আলাদা দুনিয়ার মানুষ। এদিকে শিবানীও চুপচাপ নিজের লড়াই লড়ছিল। সে তার বাবার কাছে পুনরায় বিক্রমের উল্লেখ করল, বাবা, আমি ওই ছেলেটির ব্যাপারে ভাবছিলাম। অমর খান্না কথা কেটে দিলেন, শিবানী, আমি বলেছিলাম না ওই বিষয়টা এখানেই শেষ করো, তোমার বিশ্রাম করা উচিত। বাবা, সে আমার প্রাণ বাঁচিয়েছে। শিবানী শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, যদি সেই না থাকত তবে আজ আপনি আমার সাথে কথাও বলতে পারতেন না। অমর চুপ হয়ে গেলেন। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। তার কাছে এটি শুধু একটি দুর্ঘটনা ছিল, কিন্তু শিবানীর কাছে এটি জীবন বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা ছিল। কিছুদিন কেটে গেল। এক সকালে পারুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর এবং ক্রমাগত দুর্বলতা। বিক্রম তাকে কাছের সরকারি হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে ওষুধের অভাব ছিল। ডাক্তার কিছু পরীক্ষা লিখে দিলেন, যার খরচ বিক্রমের জন্য অনেক বেশি ছিল। সে বাইরে বেঞ্চে বসে মাথা ধরে ভাবছিল। সেই সময় হাসপাতালের এক কর্মচারী তার কাছে এলো এবং বলল, আপনার বোনের চিকিৎসার দায়িত্ব একটি ট্রাস্ট নিয়েছে। সমস্ত পরীক্ষা এবং ওষুধ সেখান থেকেই হবে। বিক্রম চমকে গেল। কোন ট্রাস্ট? কর্মচারী কাঁধ ঝাঁকালো। নাম তো বলা হয়নি। বিক্রম কিছু বুঝতে পারল না। সে এটাকে ভাগ্য মেনে বোনকে সামলালো। পারুলের চিকিৎসা শুরু হয়ে গেল। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগল। কিছুদিন পর স্কুল থেকে ফোন এলো। পারুলের নাম একটি ভালো সরকারি স্কুলে বদলি করা হয়েছে, যেখানে সুযোগ সুবিধা ভালো ছিল, ফিও মাফ ছিল। বিক্রম অবাক ছিল। সে বুঝতে পারছিল না যে এসব কিভাবে হচ্ছে। এদিকে শিবানী নিজের ঘরে বসে এসব রিপোর্ট শুনছিল। তার মুখে কোনো গর্ব ছিল না, শুধু সন্তোষ ছিল। সে তার বাবাকে কিছু বলেনি। সে জানত যে যদি বলে তবে সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সত্য বেশিক্ষণ গোপন থাকে না। একদিন অমর খান্না জানতে পারলেন যে তার মেয়ে একটি ট্রাস্টের মাধ্যমে কোনো গরিব ছেলে এবং তার বোনের সাহায্য করছে। তিনি শিবানীকে ডাকলেন। এসব কি? তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। শিবানী প্রথমবার মাথা নিচু না করে উত্তর দিল, এ সেই ছেলে বাবা যে আমার প্রাণ বাঁচিয়েছিল। অমরের চোখে রাগ স্পষ্ট দেখা গেল। আমি বারণ করেছিলাম না? শিবানী বলল, আমি শুনেও ছিলাম, কিন্তু আমি মানবতা থেকে মুখ ফেরাতে পারি না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এই সংঘাত শুধু বাবা মেয়ের ছিল না, এটি ছিল দুই চিন্তাধারার সংঘাত। একদিকে সম্পদ এবং সম্মানের চিন্তা, অন্যদিকে মানবতা এবং কর্তব্য। শিবানী আরও বলল, বাবা, আপনি আমাকে এটাই শিখিয়েছিলেন যে যেটা সঠিক সেটাই করো, তাই আমি সেটাই করছি। অমর খান্নার কাছে কোনো উত্তর ছিল না। তিনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার মনে একটি প্রশ্ন জেগে উঠেছিল। তিনি কি তার মেয়েকে ভুল শিখিয়েছিলেন, নাকি নিজেই কোথাও পথ হারিয়ে ফেলেছেন? অমর খান্নার ঘরে সেদিন অদ্ভুত এক নীরবতা ছিল। জানালার বাইরে মুম্বাইয়ের সেই একই ইঁদুর দৌড়ছিল। গাড়ি, হর্ন, মানুষ, কিন্তু ঘরের ভেতরে যেন সময় থমকে গিয়েছিল। শিবানী তার সামনে দাঁড়িয়েছিল, প্রথমবার বিনা দ্বিধায়।
বিনা ভয়। তার চোখে সেই একই দৃঢ়তা ছিল যা অমর নিজের যৌবনে নিজের মধ্যে দেখেছিলেন, কিন্তু আজ সেই দৃঢ়তা তাকে বিঁধছিল। তুমি বুঝছ না কেন? অমর ভারী গলায় বললেন। এসব তোমার জন্য ঠিক নয়, দুনিয়া এতটা সোজা নয়। শিবানী একটি দীর্ঘশ্বাস নিল। বাবা, যদি দুনিয়া সোজা না হয় তবে কি আমাদেরও বাঁকা হয়ে যাওয়া উচিত? অমর কিছু বলতে পারলেন না। তার চেহারায় রাগ ছিল, কিন্তু কোথাও না কোথাও এক অস্বস্তিকর ভয়ও ছিল। ভয় এই কথার যে তার মেয়ে তাকে প্রশ্ন করছে এবং প্রশ্নগুলো সঠিক ছিল। তোমার ধারণাও আছে? অমর আবার বললেন, যে এমন লোকেদের সাথে জড়ালে আমাদের সম্মানের ওপর কী প্রভাব পড়ে? শিবানী প্রথমবার কটুস্বরে উত্তর দিল। সম্মান সেই রাতে কোথায় ছিল বাবা, যখন হাইওয়েতে লোকেরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল এবং কেউ থামেনি? যদি ওই ছেলেটিও এটাই ভাবত, তবে আজ... সে বাক্যটি পূর্ণ করতে পারল না। অমরের আঙুল টেবিলে শক্ত হয়ে গেল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। কথাবার্তা সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু দুজনের মাঝে মতভেদের দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে বিক্রমের মনেও প্রশ্নের ঝড় ছিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে পারুলের চিকিৎসা এবং স্কুলের পড়াশোনার পেছনে কোনো অদৃশ্য হাত আছে। এক সন্ধ্যায় যখন সে পারুলকে স্কুল থেকে আনতে গেল, তখন স্কুলের এক শিক্ষিকা তাকে বললেন, আপনি খুব ভাগ্যবান, আপনার বোনকে যেই ট্রাস্ট দপ্তক নিয়েছে তারা শিশুদের ভবিষ্যৎ বদলে দেয়। বিক্রম বাড়ি ফেরার পথে চুপ ছিল। সে দয়ার সাহায্য পাওয়া পছন্দ করত না। সে জানত যে সে কখনো কারোর কাছে কিছু চায়নি। সেই রাতে সে ঠিক করল যে সত্য জেনেই থাকবে। পরের দিন সে সেই হাসপাতালে পৌঁছল যেখানে শিবানী ভর্তি ছিল। রিসেপশনে জিজ্ঞাসা করার পর তাকে জানানো হলো যে ওই ট্রাস্টের কাগজপত্র এখান থেকেই পাস হয়েছিল। নাম সরাসরি কারোর ছিল না, কিন্তু একটি স্বাক্ষর তাকে বিঁধল, শিবানী খান্না। বিক্রমের বুক ধরাস করে উঠল। সে বুঝে গেল যে সাহায্য কোথা থেকে আসছিল। সে সময় নষ্ট না করে শিবানীর সাথে দেখা করতে পৌঁছল। শিবানী তাকে দেখে চমকে গেল। তারপর তার চেহারায় হালকা স্বস্তি এলো। আপনি ঠিক আছেন? বিক্রম সরাসরি প্রশ্ন করল। আমার বোনের চিকিৎসা এবং পড়াশোনার ব্যবস্থা আপনি করেছেন? শিবানী কিছু মুহূর্ত চুপ রইল, তারপর মাথা নিচু করে নিল। হ্যাঁ। কেন? বিক্রমের কণ্ঠে রাগ ছিল না, শুধু আত্মসম্মান ছিল। কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, শিবানী বলল, এবং কারণ আপনার বোনের সেই জীবন পাওয়া উচিত যা যে কোনো শিশুর পাওয়া উচিত। বিক্রম দীর্ঘশ্বাস নিল। আমি সাহায্য এই জন্য করিনি যে বিনিময়ে উপকার পাব। শিবানীর চোখ ভিজে গেল। আর আমি এই সাহায্য উপকার মনে করে করিনি। যদি আপনি না চান তবে আমি সব থামিয়ে দেব। বিক্রম কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি সাহায্য থামিয়ে দেওয়া হয় তবে ক্ষতি আমার বোনের হবে, আমার নয়। আমি এটা চাই না। দুজনের মধ্যে প্রথমবার সমানে সমানে কথা হলো, না ধনী না গরিব, শুধু মানবতা। কিন্তু এই শান্তি বেশিক্ষণ টিকল না। অমর খান্না জানতে পারলেন যে বিক্রম হাসপাতালে এসেছিল এবং শিবানীর সাথে দেখা করেছিল। সেই সন্ধ্যায় তিনি বিক্রমকে তার অফিসে ডাকলেন। বড় বড় কাঁচে ঘেরা ঘর, দামি চেয়ার এবং দেওয়ালে টাঙানো শহরের মানচিত্র। বিক্রম সামনে দাঁড়িয়েছিল, সোজা, শান্ত। তোমার কি মনে হয়? অমর ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করলেন, যে তুমি আমার মেয়ের কাছাকাছি এসে যা খুশি করতে পারো? আমি কিছু করছি না সাহেব, বিক্রম উত্তর দিল। আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম। সত্য? অমর ব্যঙ্গ করে বললেন। সত্য এটাই যে প্রতিটি সাহায্যের একটি মূল্য থাকে। বিক্রম চোখে চোখ রেখে বলল, আমার কাছে সাহায্যের মূল্য মানবতা, সওদা নয়। অমর প্রথমবার অনুভব করলেন যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি দুর্বল নয়। তার কাছে টাকা ছিল না, কিন্তু মাথা নত করার অভ্যাসও ছিল না। তুমি কি চাও? অমর জিজ্ঞাসা করলেন। কিছু না, বিক্রম পরিষ্কার বলল। শুধু এতটুকু যে আমার বোনের পড়াশোনা যেন না থামে, এবং এটা উপকার মনে করে নয়, অধিকার মনে করে হোক। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অমরের মনে হলো যেন কেউ আয়না দেখিয়ে দিয়েছে। তিনি জীবনে অনেক সওদা করেছেন, কিন্তু এই সওদা আলাদা ছিল। এতে টাকা নয়, চিন্তাধারা বদলানোর ছিল। বিক্রম যাওয়ার জন্য ঘুরল। তখনই অমর পেছন থেকে বললেন, যদি আমি বলি যে এই সাহায্য সবসময় চলতে থাকবে, বিনা কোনো শর্তে? বিক্রম থামল, তারপর বলল, তবে আমি মেনে নেব যে মুম্বাইয়ে এখনও মানবতা বেঁচে আছে। সেই সন্ধ্যায় অমর খান্না নিজের বাড়ি ফিরলেন। তখন তার পা ভারী ছিল। শিবানী ঘরে বসেছিল। সে বাবাকে দেখল, কিন্তু কিছু বলল না। অমর ধীরে বললেন, তুমি ঠিক ছিলে।
আমি ভুল ভেবেছিলাম। শিবানীর চোখ বড় বড় হয়ে গেল। বাবা, আমি আজ ওই ছেলেটির সাথে দেখা করেছি, অমর বললেন। সে আমাকে সেটা শিখিয়েছে যা আমি হয়তো ভুলে গিয়েছিলাম। টাকা সব কিছু নয়। শিবানী উঠে বাবার কাছে এলো। সে তার হাত ধরল। তখন অমর দীর্ঘশ্বাস নিলেন। এখন আমরা সঠিক কাজ করব। ওই ছেলে এবং তার বোনের সাহায্য করব, কিন্তু চুপচাপ নয়, প্রকাশ্যে। এবং শুধু ওই দুজনের নয়, এমন আরও শিশুদের যাদের প্রয়োজন আছে। শিবানীর চোখে খুশির জল চলে এলো। তার মনে হলো যেন এক দীর্ঘ লড়াই জিতে নিয়েছে। কিন্তু আসল লড়াই এখন শুরু হওয়ার ছিল, কারণ সমাজ, আত্মীয় এবং বন্ধুদের নজরে এই সিদ্ধান্ত অদ্ভুত ছিল। এক ধনী পরিবার এক গরিব ছেলের সাহায্য করছে। লোকে কথা বানাতে লাগল। অমরের বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করল, তুমি ভুল করছো। এমন লোকেরা পরে তোমার কাছেই টাকা চাইতে শুরু করবে এবং অনেক গরিব লোক তোমার পেছনে পড়ে যাবে। কিন্তু অমর কারুর কথা শুনলেন না। তিনি একটি ট্রাস্ট তৈরি করার সিদ্ধান্ত নিলেন। নাম রাখা হল নতুন আশা বা নই উম্মিদ। অন্যদিকে বিক্রমও তার জীবনযাপন করছিল, কিন্তু এখন তার পদক্ষেপে এক নতুন বিশ্বাস ছিল। পারুলের পড়াশোনা ভালো হচ্ছিল, তার চিকিৎসাও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একদিন বিক্রম শিবানীর পক্ষ থেকে একটি বার্তা পেল। তাতে লেখা ছিল, কাল সন্ধ্যায় আমাদের বাড়ি আসুন, কিছু জরুরি কথা আছে। বিক্রম ভাবনায় পড়ে গেল, কিন্তু সে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সন্ধ্যায় সে শিবানীর বাড়ি পৌঁছাল। বড় বাংলো, উঁচু গেট, নিরাপত্তা রক্ষী, সব কিছু তার দুনিয়া থেকে আলাদা ছিল। ভেতরে যেতেই সে দেখল যে অমর এবং শিবানী দুজনেই বসে আছে। একটি টেবিলে কিছু কাগজ রাখা ছিল। বসো, অমর বললেন। বিক্রম বসে পড়ল। তার বুক দ্রুত ধরফর করছিল। শিবানী বলল, আমরা একটি ট্রাস্ট তৈরি করেছি। এর উদ্দেশ্য সেই শিশুদের সাহায্য করা যারা দারিদ্র্যের কারণে পড়তে পারে না। বিক্রম মাথা নাড়ল। এটা ভালো কথা। অমর আরও বললেন, এবং আমরা চাই যে তুমি এই ট্রাস্টের অংশ হও। তোমার সাহায্যে আমরা আরও শিশুদের কাছে পৌঁছাতে পারি। বিক্রম চমকে গেল। কিন্তু আমি তো লেখাপড়া জানি না। শিবানী বলল, পড়াশোনা সব কিছু নয়। তোমার কাছে অভিজ্ঞতা আছে, বোধ আছে। তুমি জানো যে দারিদ্র্য কি। তোমার সাহায্যে আমরা সঠিক লোকেদের কাছে পৌঁছাতে পারি। বিক্রম কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি আমি আপনাদের সাহায্য করতে পারি তবে অবশ্যই করব। সেদিন 3টি জীবনের মোড় ঘুরে গেল। অমর খান্নার ভেতরে প্রথমবার প্রশ্ন জাগল, সত্যিই কি সম্পদ সবকিছু? এবং শিবানী প্রথমবার অনুভব করল যে সঠিক এবং ভুলের মাঝে দাঁড়ানো কতটা কঠিন হয়। বিক্রম প্রথমবার জানল যে মানবতার কোনো মূল্য হয় না। কিছু সপ্তাহেই মুম্বাইয়ে পরিবর্তন দেখা দিতে লাগল। হাইওয়ের কাছে, যেখানে একসময় দুর্ঘটনা হয়েছিল, সেখানেই একটি হেল্প ডেস্ক চালু হলো। সেখান থেকে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা এবং আইনি সাহায্য সব কিছু উপলব্ধ ছিল। অনেক শিশু যারা আগে ধাবায় এবং সাইটে কাজ করত, এখন সন্ধ্যায় পড়াশোনার জন্য আসত। পারুলের স্কুল বদলে গিয়েছিল, কিন্তু তার স্বভাব একই রইল। একদিন সে বিক্রমকে জিজ্ঞাসা করল, দাদা, এখন কি আমরা ধনী হয়ে গেছি? বিক্রম হাসল, না, আমরা দায়িত্ববান হয়েছি। শিবানী প্রায় নিজে সেখানে আসত, শিশুদের সাথে মিশত, তাদের বাড়ির পরিস্থিতি বুঝত। প্রথমবার তার মনে হলো যে তার জীবনের মানে কোনো পার্টি বা মিটিংয়ের চেয়ে বড়। অমর খান্নাও বদলাচ্ছিলেন। তিনি এখন সিদ্ধান্ত শুধু ফাইল দেখে নিতেন না, লোকেদের কথা শুনতেন। তিনি অনুভব করলেন যে সম্মান উঁচু ইমারত দিয়ে নয়, সঠিক সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। কিন্তু প্রতিটি ভালো শুরুর সাথে নতুন সংগ্রামও আসে। ট্রাস্টের খবর যখন ছড়ালো, তখন কিছু লোকের ভালো লাগলো, কিন্তু কিছু লোকের খারাপ। অমরের কিছু পুরনো সঙ্গী তাকে অন্যভাবে দেখতে শুরু করল। একদিন এক বড় মিটিংয়ে অমরের এক পুরনো সঙ্গী বলল, অমর, তুমি আবেগপ্রবণ হয়ে গেছো। এই ট্রাস্ট ইত্যাদি সব লোক দেখানো, আসল ব্যবসায় মন দাও। অমর শান্তভাবে উত্তর দিলেন, আমি জীবনে প্রথমবার কিছু সঠিক করছি। যদি এটা লোক দেখানো হয়, তবে আমার এই লোক দেখানোই পছন্দ। অন্যদিকে বিক্রমকেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল। বস্তিতে লোকেরা তাকে হিংসে করতে শুরু করেছিল। কিছু লোক বলতো, দেখো বিক্রমকে, ধনীদের তোষামত করে এগিয়ে যাচ্ছে। একদিন বিক্রমের প্রতিবেশী তাকে বলল, তুই এখন আমাদের মতো লোকেদের সাথে কথাও বলিস না? বিক্রম উত্তর দিল, আমি সেই আছি যা আগে ছিলাম, শুধু এখন আমি আরও মানুষের সাহায্য করার চেষ্টা করছি।
কিন্তু কথা বাড়তে লাগল। এক রাতে যখন বিক্রম কাজ থেকে ফিরছিল, কিছু ছেলে তাকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন বলল, তুই নিজেকে কি মনে করিস? ধনীদের সাথে ঘুরতে শুরু করেছিস বলে আমাদের ভুলে গেলি? বিক্রম শান্তভাবে বলল, আমি কাউকে ভুলিনি, আমি শুধু আমার বোনের জন্য উন্নত জীবন চাই। তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? অন্যজন জিজ্ঞাসা করল। বিক্রম বলল, তোমরাও এসো, ট্রাস্ট সবার জন্য, নিজেদের বাচ্চাদের পাঠাও, তারাও পড়ার সুযোগ পাবে। এটা শুনে ছেলেরা চুপ হয়ে গেল। তারা ভেবেছিল যে বিক্রম বদলে গেছে, কিন্তু সে সেই একই ছিল। শুধু তার কাছে এখন একটি সুযোগ ছিল যা সে সবার সাথে ভাগ করে নিতে চাইছিল। ধীরে ধীরে ট্রাস্টের পরিধি বাড়তে লাগল। প্রথমে 5 জন শিশু এলো, তারপর 10 জন, তারপর 20 জন। প্রতিটি শিশুর নিজস্ব গল্প ছিল। কেউ মা বাবাকে হারিয়েছিল, কেউ রোগের সাথে লড়ছিল, কেউ শুধু এই জন্য পড়তে পারছিল না কারণ টাকা ছিল না। শিবানী প্রতিটি শিশুর সাথে দেখা করত, তাদের গল্প শুনত। একদিন এক ছোট মেয়ে তাকে জিজ্ঞাসা করল, দিদি, আপনি আমাদের সাহায্য কেন করছেন? শিবানী বলল, কারণ কেউ আমার সাহায্য করেছিল যখন আমার প্রয়োজন ছিল, এখন আমার পালা। মেয়েটি হেসে বলল, আমিও বড় হয়ে কারো সাহায্য করব। এটা শুনে শিবানীর চোখে জল চলে এলো। তার মনে হলো যে এটাই তো আসল বদলা, যখন এক নেকি অন্য নেকিকে জন্ম দেয়। কিন্তু প্রতিটি ভালো কাজে কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করে। একদিন ট্রাস্টের অফিসে এক সরকারি আধিকারিক এলো। সে বলল, আপনার কাছে সব কাগজপত্র ঠিক নেই, এই ট্রাস্ট বন্ধ করতে হবে। অমর জানতেন যে এটা শুধু অজুহাত। আসল কথা ছিল যে আধিকারিক ঘুষ চাইছিল। কিন্তু অমর পরিষ্কার বললেন, আমাদের সব কাগজপত্র সঠিক আছে, যদি কোনো ঘাটতি থাকে তবে বলুন, আমরা পূরণ করব। আধিকারিক ঘুরিয়ে ফিরিয়ে ঘুষের কথা বলল, কিন্তু অমর মানা করে দিলেন। এটা শুনে আধিকারিক রেগে গেল এবং বলল যে এর ফল ভোগ করার জন্য তৈরি থাকবেন, এবং চলে গেল। সেই রাতে অমর চিন্তিত ছিলেন। তিনি জানতেন যে এখন বিপদ আসবে, কিন্তু শিবানী বলল, বাবা, আমরা সঠিক কাজ করছি, ভয় পাওয়ার কিছু নেই। পরের কিছুদিন কঠিন ছিল। ট্রাস্টের ওপর নানা ধরনের অভিযোগ লাগানো হলো, কিন্তু অমর এবং শিবানী সাহস হারাননি। তারা আইনজীবীর সাহায্য নিলেন এবং সব কাগজপত্র ঠিক করলেন। এরই মধ্যে এক বড় খবর এলো। একটি জাতীয় পত্রিকা ট্রাস্টের ব্যাপারে লিখল। খবরের শিরোনাম ছিল, যখন মানবতা সম্পদকে হারালো। এই খবরের পর ট্রাস্ট পরিচিতি পেল। লোকেরা এর প্রশংসা করল, কিছু লোক আর্থিক সাহায্যও দিল। ধীরে ধীরে ট্রাস্ট মজবুত হতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন বিক্রমে এলো। আগে সে শুধু নিজের বোনের জন্য বাঁচত, এখন সে অন্য শিশুদের জন্যও কাজ করতে শুরু করল। সে প্রতি সপ্তাহে বস্তিতে যেত এবং শিশুদের ট্রাস্টের ব্যাপারে জানাত। একদিন সে এক শিশুকে রাস্তায় আবর্জনা কুড়াতে দেখল। সে তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি কি পড়তে চাও? ছেলেটি বলল, পড়ে কি হবে, পেট ভরাতে হবে, তা তো এতেই হয়ে যায়। বিক্রম বলল, পেট ভরানোর আরও উপায় আছে, পড়লে ভালো কাজ পাবে, ভালো জীবন পাবে। ছেলেটি ভাবল এবং তারপর হ্যাঁ বলে দিল। বিক্রম তাকে ট্রাস্টে নিয়ে গেল। সেখানে তার ভর্তি হল। কয়েক মাসেই ওই ছেলেটি বদলে গেল। আগে সে রাস্তায় আবর্জনা কুড়াত, এখন সে স্কুলে যেত। এভাবেই অনেক শিশুর জীবন বদলালো এবং প্রতিটি পরিবর্তনের সাথে বিক্রম, শিবানী এবং অমরের বিশ্বাস বাড়তে থাকল। কিন্তু একদিন এক নতুন মোড় এলো। পারুলের শরীর আবার খারাপ হয়ে গেল। এবার এটা বেশি গুরুতর ছিল। ডাক্তার বললেন যে তার একটি ব্যয়বহুল অপারেশনের প্রয়োজন। বিক্রম ঘাবড়ে গেল। তার কাছে এত টাকা ছিল না। সে শিবানীকে ফোন করল এবং জানালো। শিবানী বলল, চিন্তা করো না, আমরা সব দেখব। কিন্তু বিক্রমের মনে হলো যে সে বারবার সাহায্য চাইছে। তার ভালো লাগছিল না। সে বলল, না, আমি নিজে কিছু করব। শিবানী বোঝালো, এটা সাহায্য নয় বিক্রম, আমরা এক পরিবার, এবং পরিবারে কেউ কারোর কাছে সাহায্য চায় না, শুধু সঙ্গ দেয়। এটা শুনে বিক্রমের চোখে জল চলে এলো। তার মনে হলো যে সে শুধু এক প্রাণ বাঁচায়নি, বরং এক সম্পর্ক তৈরি করেছিল। পারুলের অপারেশন হলো এবং সফল হলো। যখন তার জ্ঞান ফিরল, তখন বিক্রম তার পাশে বসেছিল। পারুল বলল, দাদা, আমি ঠিক হয়ে যাব তো? বিক্রম বলল, একদম, এবং তুমি বড় হয়ে ডাক্তার হবে, তারপর তুমি অন্যদের সাহায্য করবে। পারুল হেসে বলল, অবশ্যই। সেই রাতে বিক্রম প্রথমবার ভাবল যে জীবন কত অদ্ভুত।
কিছু মাস আগে সে শুধু নিজের বোনের চিকিৎসার চিন্তায় ছিল। আজ সে শত শত শিশুর জীবন বদলাতে সাহায্য করছিল। কিছু মাস আরও কেটে গেল। ট্রাস্ট এখন শুধু মুম্বাই পর্যন্ত সীমাবদ্ধ রইল না, তার শাখা অন্য শহরগুলোতেও খুলতে শুরু করল। হাজার হাজার শিশু সাহায্য পাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে মানুষের চিন্তাধারা বদলাচ্ছিল। এক সন্ধ্যায় বিক্রম সেই রাস্তায় দাঁড়িয়েছিল যেখানে সব শুরু হয়েছিল। স্ট্রিট লাইট জ্বলছিল। কাছে হেল্প ডেস্কে দুইজন যুবক মোতায়েন ছিল। তখনই এক পুরনো বাইক থামল। বাইক আরোহী বলল, ভাই, পেট্রোল শেষ হয়ে গেছে। বিক্রম হাসল। দাঁড়ান, সাহায্য পাওয়া যাবে। যখন বাইক আরোহী চলে গেল, শিবানী কাছে এসে দাঁড়াল। যদি সেই রাতে তুমি না হতে, তবে বিক্রম রাস্তার দিকে তাকালো, তবে হয়তো আজ এসবও হতো না। শিবানী বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, কিন্তু আসলে তুমি আমাদের বাঁচতে শিখিয়েছ। বিক্রম মাথা নাড়ল। মানবতা কোনো একজনের নয়, সবার হয়। সেই সন্ধ্যায় ট্রাস্টের অফিসে এক বড় মিটিং ছিল। অমর খান্না সবাইকে জানালেন যে ট্রাস্ট গত বছরে 10,000 শিশুর সাহায্য করেছে। এই সংখ্যা আগামী বছর দ্বিগুণ হতে চলেছে। সব লোক খুশি ছিল, কিন্তু অমর বললেন, এটা শুধু শুরু। আমাদের আসল উদ্দেশ্য এটা যে প্রতিটি শিশু শিক্ষা এবং স্বাস্থ্য পাক, এবং এটা তখনই হবে যখন প্রত্যেকে এতে অংশ নেবে। মিটিংয়ের পর শিবানী বিক্রমকে বলল, তুমি জানো, আগে আমি ভাবতাম যে টাকাই সব কিছু, কিন্তু তুমি আমাকে শেখালে যে মানবতা সবচেয়ে বড় সম্পদ। বিক্রম বলল, আর তুমি আমাকে শেখালে যে ধনী এবং গরিব শুধু টাকা দিয়ে নয়, দিল দিয়ে ঠিক হয়। দুজনেই হাসল। এই বন্ধুত্ব অদ্ভুত ছিল। এক ধনী বাড়ির মেয়ে এবং এক গরিব ছেলে, কিন্তু মানবতা তাদের জুড়ে দিয়েছিল। এরই মধ্যে এক বড় খবর এলো। সরকার ট্রাস্টকে এক রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করল। এই পুরস্কার সেই লোকেদের দেওয়া হয় যারা সমাজসেবায় বেহতরিন কাজ করে। অমর, শিবানী এবং বিক্রম তিনজনকে দিল্লি ডাকা হলো। সেখানে এক বড় অনুষ্ঠানে তাদের সম্মানিত করা হলো। যখন বিক্রম মঞ্চে গেল, তখন তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সেই বিক্রম যে কিছু মাস আগে রাস্তায় মজদুরি করত, আজ জাতীয় মঞ্চে দাঁড়িয়েছিল। সে মাইকে বলল, আমি কোনো বড় মানুষ নই, আমি শুধু সেটাই করেছি যা প্রতিটি মানুষের করা উচিত। কারোর সাহায্য করেছি, এবং আজ আমি জানতে পারলাম যে সাহায্য করলে জীবন কতটা বদলে যেতে পারে। না শুধু ওই মানুষের যার সাহায্য করা হয়, বরং ওই মানুষেরও যে সাহায্য করে। সব লোক হাততালি দিতে লাগল। বিক্রমের চোখে জল ছিল। সে ভাবছিল যে যদি ওই রাতে সে না থামত, তবে আজ এসব হতো না। অনুষ্ঠানের পর যখন তারা মুম্বাই ফিরল, তখন বস্তিতে বড় স্বাগত জানানো হলো। সব লোক খুশি ছিল। এখন কেউ বিক্রমকে খারাপ বলতো না, সবাই তাকে সম্মান করত। এক বৃদ্ধ মানুষ বললেন, বিক্রম, তুই আমাদের সবার নাম উজ্জ্বল করেছিস। তুই দেখিয়ে দিয়েছিস যে গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, লজ্জার বিষয় হলো মানবতা না থাকা। বিক্রম হাত জোড় করে বলল, এসব একা আমার কারণে হয়নি। শিবানীজি এবং অমর সাহেবও অনেক পরিশ্রম করেছেন। অন্যদিকে অমর খান্না নিজের ঘরে বসে ভাবছিলেন। তার মনে পড়ল যে কিভাবে তিনি প্রথমবার বিক্রমকে দেখেছিলেন এবং কিভাবে তার মনে হয়েছিল যে এই ছেলেটি সুযোগের সদ্ব্যবহার করবে। কিন্তু বিক্রম তাকে ভুল প্রমাণ করল। সে দেখালো যে দারিদ্র মানুষকে ছোট করে না। শিবানী নিজের ঘরে বসে তার ডায়েরিতে লিখছিল। সে লিখল, আজ আমি অনুভব করলাম যে আসল সম্পদ টাকায় নয়, দিলে থাকে। বিক্রমের কাছে টাকা ছিল না, কিন্তু তার কাছে মানবতা ছিল, এবং সেই মানবতাই আমাদের জীবন বদলে দিল। কিছুদিন পর ট্রাস্ট একটি নতুন যোজনা শুরু করল। এই যোজনায় সেই শিশুদের হাতের কাজ শেখানো হতো যারা পড়াশোনায় দুর্বল ছিল। কাউকে কাঠের কাজ শেখানো হতো, কাউকে বিদ্যুতের, কাউকে কম্পিউটারের। বিক্রম বলল, সব শিশু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না, কিন্তু প্রতিটি শিশুর কাছে কোনো না কোনো দক্ষতা অবশ্যই থাকে। আমাদের শুধু সেই দক্ষতাকে চিনতে হবে। এই যোজনা খুব সফল হলো। শত শত শিশু কাজ শিখল এবং নিজেদের জীবন বদলালো। একদিন পারুল বিক্রমকে বলল, দাদা, আমাকেও ট্রাস্টে কাজ করতে হবে। বিক্রম বলল, আগে তুমি পড়াশোনা শেষ করো, তারপর যা মন চায় তাই করবে। পারুল বলল, আমি ডাক্তার হব এবং গরিব শিশুদের চিকিৎসা করব, একদম ফ্রিতে। বিক্রমের চোখ ভরে এলো। সে বোনকে জড়িয়ে ধরল। তুই আমার প্রাণ পারুল, আর তুই যা হবি তাতে আমার গর্ব হবে। মাস কাটতে থাকল। ট্রাস্টের কাজ বাড়তে থাকল। এখন এটি শুধু একটি প্রতিষ্ঠান ছিল না,
এটি একটি আন্দোলন হয়ে গিয়েছিল। মানুষ নিজে এগিয়ে এসে সাহায্য করতে লাগল। কেউ টাকা দিত, কেউ সময় দিত, কেউ নিজের দক্ষতা দিত। একদিন এক বৃদ্ধা মহিলা ট্রাস্টের অফিসে এলেন। তিনি বললেন, আমার কাছে টাকা নেই, কিন্তু আমি রান্না করতে পারি। আমি কি শিশুদের জন্য রান্না করতে পারি? শিবানী বলল, অবশ্যই, আপনার স্বাগত। এভাবেই ছোট ছোট অবদান দিয়ে ট্রাস্ট মজবুত হতে থাকল এবং প্রতিটি অবদানের সাথে মানবতার জয় হতে থাকল। 1 বছর কেটে গেল। সেই রাতটির 1 বছর পূর্ণ হল যখন বিক্রম শিবানীর প্রাণ বাঁচিয়েছিল। এই উপলক্ষে ট্রাস্ট একটি বড় অনুষ্ঠানের আয়োজন করল। সব শিশু, তাদের বাবা মা, ট্রাস্টের সদস্যরা সবাই এলো। বিক্রম মঞ্চে বলল, 1 বছর আগে আমি শুধু একটি প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আমরা হাজার হাজার জীবন বদলেছি। এসবই এই জন্য হয়েছে কারণ আমরা মানবতাকে ছাড়িনি। শিবানী বলল, বিক্রম আমাকে শিখিয়েছে যে টাকা সবকিছু নয়, আর আমি শিখেছি যে আসল খুশি অন্যদের সাহায্য করার মধ্যে আছে। অমর বললেন, আমি আমার জীবনে অনেক কিছু উপার্জন করেছি, কিন্তু আসল উপার্জন এটা যে আমি আমার মেয়েকে সঠিক পথ দেখিয়েছি এবং একটি ছেলেকে পেয়েছি। সব লোক হাততালি দিতে লাগল। সেদিন মুম্বাইয়ের ভিড়ে কোনো বড় শোরগোল হলো না, কোনো উৎসব পালন হলো না, কিন্তু এক সত্যিকারের পরিবর্তন চুপচাপ শিকড় গেড়ে দিয়েছিল। কারণ এক গ্রামের গরিব ছেলে যে কিছু না চেয়ে সাহায্য করেছিল, সে এটা প্রমাণ করে দিয়েছিল যে শহর বদলানোর জন্য সম্পদ নয়, দিল চাই। এবং এটাই গল্প ছিল মুম্বাইয়ের মানবতার এবং এক সিদ্ধান্তের যা অনেক জীবন জুড়ে দিল। বিক্রম আজও সেই বস্তিতেই থাকে, কিন্তু এখন তার পরিচয় বদলে গেছে। সে শুধু একজন মজদুর নয়, এক দৃষ্টান্ত। শিবানী আজও সেই বড় বাড়িতেই থাকে, কিন্তু এখন তার চিন্তাধারা বদলে গেছে। সে শুধু এক ধনী মেয়ে নয়, এক দায়িত্ববান মানুষ। এবং অমর আজও সেই অফিসে কাজ করেন, কিন্তু এখন তার দিক বদলে গেছে। তিনি শুধু একজন বিল্ডার নন, একজন সমাজসেবক। 3 জনে আলাদা আলাদা জীবনযাপন করত, কিন্তু এক রাত তাদের জুড়ে দিল এবং সেই জোড় হাজার হাজার জীবন বদলে দিল। আজও যখন কেউ সেই রাস্তা দিয়ে যায় যেখানে দুর্ঘটনা হয়েছিল, তখন সেখানে একটি বোর্ড লাগানো দেখা যায়। তাতে লেখা আছে, এখানে মানবতা জিতেছিল। আর হ্যাঁ, পারুল আজও পড়াশোনা করছে। সে তার দাদার মতো হতে চায়, এক এমন মানুষ যে কিছু না চেয়ে অন্যদের সাহায্য করে। এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু মানবতার গল্প কখনো শেষ হয় না। তা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটি জায়গায় লেখা হয়। শুধু প্রয়োজন তো একটি হৃদয়ের, যা অন্যদের জন্য স্পন্দিত হয়। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় পর্যন্ত হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন।